স্যাম এবং লীলা হোটেলে বসে ডিনার খাচ্ছিল। স্রেফ খেতে হবে বলে খাওয়া, নইলে খাওয়ার ইচ্ছে বা রুচি কারোরই তেমন ছিল না। আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে মিল্টন অ্যারবোগাস্ট আমাদের কোনো খবর না দিয়েই চলে গেছে। কফির কাপটা টেবিলে নামিয়ে রেখে বলল লীলা। আর ম্যারি শিকাগো গেছে এটা বিশ্বাস করতেও আমার কষ্ট হচ্ছে। কিন্তু শেরিফ বিশ্বাস করছেন। দীর্ঘশ্বাস ফেলল স্যাম। তাছাড়া অ্যারবোগাস্ট নরম্যান বেটসের মার কথা বলে আমাদের বিরাট একটা ধোঁকা দিয়েছে। হ্যাঁ, তা ঠিক, পুরো গল্পটাই বানোয়াট ছিল। কিন্তু শিকাগোর গল্পটাও আমার কাছে কেমন কেমন মনে হচ্ছে। মেরির ব্যাপারে অ্যারবোগাস্ট আমাদের চেয়ে নিশ্চয়ই বেশি জানে না। শরবতের গ্লাসে চিনি মেশাতে মেশাতে স্যাম বলল, ইদানিং আমার মনে হয় কি জানো মেরি, ব্যাপারে আমরা আসলে কেউই খুব একটা বেশি জানি না। আমি তার প্রেমী, তুমি তার বোন। আমরা কেউই বিশ্বাস করি না যে সে টাকাটা মেরে দিয়েছে, কিন্তু তারপরও পরিস্থিতির কারণে বিশ্বাস করতে বাধ্য হচ্ছি যে মেরি কাজ করেছে। হ্যাঁ, লীলা নিচু গলায় বলল, আমারও এখন তাই মনে হচ্ছে। কিন্তু কাজটা সে নিজের জন্য করেনি। হয়তো তার আশা ছিল ওই টাকা দিয়ে আপনাকে সে ঋণমুক্ত করবে। তাহলে সে আমার কাছে এলো না কেন? যদিও তার টাকা আমি কিছুতেই নিতাম না, কিন্তু সে আমার সঙ্গে দেখা করলো না কেন? সে দেখা করতেই আসছিল, অন্তত ওই মোটেল পর্যন্ত এসেছিল। লীলা ন্যাপকিনে হাত মুছল। আমি এই কথাটাই শেরিফকে বোঝাতে চাইছিলাম, কিন্তু শেরিফ আমার কথা কানেই তুললেন না। অ্যারবোগাস্ট যদি মিথ্যা কথা বলতে পারে, তাহলে নরম্যান বেটস যে সত্যি কথা বলছে তার প্রমাণ কি? ফোনে তার সঙ্গে কথা না বলে শেরিফ নিজে কেন একবার ওখানে গেলেন না? এজন্য আমি শেরিফকে দোষ দেব না, বলল স্যাম। উনি এগোবেন কোন ভরসায়? কি প্রমাণ আছে তার হাতে যে তিনি হুট করে একজন মানুষের বাড়ি সার্চ করবেন? চাইলেই তুমি বেহুদা কারো ঘরে তল্লাশি করতে পারো না। তাছাড়া নিজের কানেই তো শুনলে শেরিফের লোককে মোটেও সন্দেহ করছেন না। তিনি ওকে অনেক দিন ধরে চেনেন। আমিও মেরিকে সারা জীবন ধরে চিনি, তাই মন মানে না। কিন্তু শেরিফ তো এও বলেছেন নরম্যান নাকি একটু অদ্ভুত স্বভাবের। ঠিক ওভাবে কিছু বলেননি, তিনি বলেছেন লোকটা সন্ন্যাসীদের মতো একা একা থাকে। অবশ্য এটা খুব স্বাভাবিক, কারণ তার মার মৃত্যুতে মানসিকভাবে যে আঘাত পেয়েছে সেটা হয়তো সে সামলে উঠতে পারেনি। তার মা? লীলা ভ্রু কোঁচকাল। এই একটা জিনিস কিছুতেই আমার মাথায় ঢুকছে না স্যাম। অ্যারবোগাস্ট আমাদের যদি মিথ্যা বললই, তাহলে এমন একটা ব্যাপারে মিথ্যে বলল কেন? তা জানি না। হয়তো প্রথমে সে, তাছাড়া সে যদি কেটে পড়ার তালই করবে, তাহলে আবার আমাদেরকে ফোন করতে গেল কেন? সে যে মোটেলে গিয়েছিল এ ব্যাপারটাও সে দিব্যি গোপন করে কেটে পড়তে পারত। বরং এটাই স্বাভাবিক ছিল। ন্যাপকিনটা ফেলে দিয়ে লীলা স্যামের দিকে তাকালো। স্যাম, আমার কিন্তু একটা খুব সন্দেহ হচ্ছে একটা ব্যাপারে। কি ব্যাপারে? শেষবার যখন সে আপনাকে ফোন করে তখন কি বলেছিল?
নরমানের মাকে দেখার ব্যাপারে কিছু? হ্যাঁ, গাড়ি নিয়ে ঢোকার সময় সে শোবার ঘরে জানালায় নরমানের মাকে বসে থাকতে দেখে। হয়তো সে সত্যিই দেখেছে। আপনি এটাকে মিথ্যা ভাবছেন কেন? কারণ মিসেস নরমা মৃত। একজন মৃত মানুষকে জানালার পাশে বসে থাকতে দেখার ব্যাপারটা ডাহা মিথ্যা ছাড়া আর কি? কিন্তু নরমানি যদি মিথ্যা বলে থাকে? অ্যারবোগাস্ট তো আন্দাজে বলেছিল জানালার ধারের মহিলাটি নরমানের মা। নরমান হয়তো ব্যাপারটা স্বীকার করল, কিন্তু অ্যারবোগাস্ট তার মার সঙ্গে দেখা করার জন্য জিদ ধরলে সে হয়তো বলেছে তার মা ভীষণ অসুস্থ, দেখা করা যাবে না, ইত্যাদি ইত্যাদি। অ্যারবোগাস্ট এমনই তো বলেছিল আপনাকে, নাকি? হ্যাঁ, কিন্তু আমি এখনো বুঝতে পারছি না যে। কিন্তু অ্যারবোগাস্ট বুঝতে পেরেছিল। আসল ঘটনা হচ্ছে, সে গাড়ি নিয়ে ঢোকার সময় সত্যি জানালার কাছে কাউকে বসে থাকতে দেখে, এবং আমার ধারণা সেই মেয়েটি মেরি ছাড়া অন্য কেউ নয়। কি বলছো লীলা? আমি ঠিকই বলছি। এতে অযৌক্তিক কি আছে? মেয়েটির শেষ খোঁজ পাওয়া যায় ওই মোটেলে। তারপর থেকে তার আর কোনো ট্রেস নেই। অ্যারবোগাস্টও ওই মোটেলে পৌঁছার পরপর রহস্যজনকভাবে নেই হয়ে গেছে। দুটো লোক এভাবে নিখোঁজ। এরপরও কি আমি মেরির বোন হিসেবে শেরিফের কাছে গিয়ে দাবি করতে পারি না যে এ ব্যাপারে থোড়ো ইনভেস্টিগেশন দরকার? ঠিক আছে, তাহলে চলো শেরিফের কাছে যাই। ওরা শেরিফের বাসায় গেল। শেরিফ খাওয়া দাওয়া শেষ করে টুথপিক দিয়ে দাঁত খোঁচাতে খোঁচাতে লীলার অভিযোগ শুনল। আপনাকে কিন্তু অভিযোগপত্রে সই করতে হবে, বলল সে। আমি যে কোনো জায়গায় সই করতে রাজি আছি, কিন্তু আপনাকে ওখানে গিয়ে ভালো করে খোঁজ খবর নিতে হবে। কাল সকালে গেলে হয় না? মানে ব্যাংক ডাকাতির জন্য আমাকে। 1 মিনিট শেরিফ, বাধা দিল স্যাম। দেখুন, ব্যাপারটা খুবই সাংঘাতিক। এই মেয়েটির বোনকে 1 সপ্তাহ ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা শুধু টাকার ব্যাপার নয়, এর বোনের জীবন মৃত্যুর প্রশ্নও এর সঙ্গে জড়িত। সে হয়তো। ঠিক আছে ঠিক আছে, আমাকে আর কিছু বলতে হবে না স্যাম, এখন অফিসে যাই, চলো। মিস লীলাকে অভিযোগপত্রে সই করতে হবে, কিন্তু আবারও বলছি, নরমানকে সন্দেহ করে আমরা বৃথা কালক্ষেপণ করছি। নরমান খুনি নয়। ওদেরকে অফিসে বসিয়ে রেখে শেরিফ বেরিয়ে এলো এনকোয়ারিতে। ওরা চুপচাপ অপেক্ষা করতে লাগলো শেরিফের জন্য। সন্ধ্যার খানিক আগে সে ফিরে এলো। অফিস ঢুকেই সে ওদের দিকে রাগী দৃষ্টিতে চাইল, সেই সঙ্গে স্বস্তিরও নিঃশ্বাস ফেলল। আমি যা বলেছিলাম ঠিক তাই, বলল শেরিফ। ফলস অ্যালার্ম। লীলা উদ্গ্রীব হয়ে জিজ্ঞেস করল, আপনি কি দেখলেন? ধীরে ইয়াং লেডি, ধীরে। আমাকে সুস্থির হয়ে একটু বসতে দিন, তারপর সব খুলে বলছি। আমরা সরাসরি নরমানের মোটেলে যাই। সে তখন বাড়ির পেছনের বনে কাঠ জোগাড় করছিল। ওয়ারেন্টও দেখাতে হলো না, আমাদের এগিয়ে দেখে এলো। মোটেলের চাবি পর্যন্ত হাতে তুলে দিয়ে বলল, আমি যেখানে ইচ্ছে সার্চ করে দেখতে পারি। আপনি দেখলেন? অবশ্যই। মোটেলের প্রতিটি জায়গা তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না।
অবশ্য দেখব আশাও করিনি, কারণ নরমান ছাড়া ওখানে আর কেউ থাকে না, তোমাদের আগেই বলেছি। শোবার ঘর? 3 তলায় একটা শোবার ঘর আছে। নরমানের মা যখন বেঁচে ছিল তখন ওটা সে ব্যবহার করত, কিন্তু এখন ওখানে কেউ ঘুমায় না। তবে ঘরটাকে সে আগের মতোই পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে। তার মার স্মৃতি সে আজও ভুলতে পারেনি। মিল্টন অ্যারবোগাস্ট যে বলেছিল সে তার মাকে দেখেছে, সে কথা জিজ্ঞেস করেছিলেন? স্যাম জানতে চাইল। নিশ্চয়ই। সে বলল, এটা ডাহা মিথ্যা কথা। অ্যারবোগাস্ট কাউকে দেখেনি। তাকে শিকাগোর ব্যাপারেও জিজ্ঞেস করেছিলাম। তার ব্যাখ্যা শুনে মনে হলো ম্যারি ওদিকেই গেছে। আমি বিশ্বাস করি না, লীলা প্রতিবাদ করল। নরমানের মাকে নিয়ে অ্যারবোগাস্ট শুধু শুধু কেন বানিয়ে বলবে? যদি তার সঙ্গে কখনো দেখা হয় তাহলে তাকেই জিজ্ঞেস করবেন, মিস লীলা, বলল শেরিফ। অ্যারবোগাস্ট নিশ্চয়ই জানালার পাশে নরমানের মার ভূত ধরেছে। আপনি এত নিশ্চিত তো হন কি করে যে সে মৃত? বললাম তো, মহিলার অন্ত্যেষ্টিক্রিয়ায় আমি ছিলাম। মৃত্যুর আগে তিনি নরমানকে যে চিঠিখানা লিখে যান ওটাও আমি দেখেছি। তারপরও যদি তোমাদের বিশ্বাস না হয়, আমি কি করব? আমি কি কবর খুঁড়ে তার কঙ্কাল তোমাদের সামনে হাজির করব? রেগে গেল শেরিফ। তারপর নিজেই লজ্জা পেয়ে বলল, সরি মিস লীলা। আমার কথাই কিছু মনে করবেন না, কিন্তু আমার সাধ্য অনুযায়ী আমি করেছি। পুরো বাড়ি সার্চ করেছি। আপনার বোন ওখানে নেই, নেই মিল্টন অ্যারবোগাস্টও। তাদের গাড়িরও কোনো চিহ্ন খুঁজে পাইনি আমি। তাহলে এখন আমরা কি করব? জিজ্ঞেস করল স্যাম। কেন? মিল্টন অ্যারবোগাস্টের অফিসে খোঁজ নাও, দেখো তারা কোনো খবর দিতে পারে কি না। ধন্যবাদ। উঠে দাঁড়ালো লীলা। আপনাকে কষ্ট দেওয়ার জন্য দুঃখিত। আপনাদের জন্য কষ্ট করাই আমার কর্তব্য, তাই না স্যাম? তাই। শেরিফ চেম্বার্সও চেয়ার ছাড়ল। আপনার কষ্টটা আমি বুঝি মিস লীলা, কিন্তু আমার পক্ষে যা করা সম্ভব তাই করেছি আমি। শুধু সন্দেহের উপর ভিত্তি করে এর বেশি এগোনো আমার পক্ষে সম্ভব ছিল না। অবশ্য আপনারা যদি পরবর্তীতে কোনো প্রমাণ হাজির করতে পারেন তাহলে। জানি শেরিফ, বলল স্যাম। আপনি আপনার সাধ্যমতোই চেষ্টা করেছেন। আপনার সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ। ঘুরল সে লীলার দিকে। যাবে এখন? লীলা মাথা দোলালো। ওরা রাস্তায় নেমে এলো। শেষ বিকেলে সূর্যের লাল আলো ওদের শরীরে খেলা করতে লাগলো। হাঁটতে হাঁটতে স্যাম জিজ্ঞেস করল, আমার ওখানে যাবে? লীলা এদিক ওদিক মাথা নাড়ল। যাবে না। তবে কি হোটেলে? না। তাহলে কোথায় যাবে? আপনি কি করবেন জানি না, বলল লীলা। কিন্তু আমি এখন ওই মোটেলে যাব। ওই উদ্ধত ভঙ্গিতে মাথা তুলল সে, চোখে দৃঢ় প্রতিজ্ঞা। ওরা আসছে, নরমান বেটস জানে। ওরা দেখতে কেমন, সংখ্যায় কজন, এ সম্পর্কে কোনো ধারণা যদিও তার নেই, কিন্তু সে নিশ্চিতভাবেই জানে তারা আসছে। গতকাল রাতে সে যখন শুয়েছিল এই সময় দরজায় কড়া নেড়ে ওঠে, কিন্তু সে বিছানা ছেড়ে ওঠেনি। লোকটা অনেকক্ষণ দরজা ধাক্কাধাক্কি করে শেষ পর্যন্ত হাল ছেড়ে চলে গেছে। নরমান এমনকি জানালার ফাঁক দিয়ে উকি মেরেও তাকে দেখেনি। ভাগ্যিস মাকে সে
সেলারের তালা আটকে রেখেছে, নইলে আবার একটা কেলেঙ্কারি হতো। কিন্তু নরমান জানতো ঘটনার শেষ ওখানেই নয়। তার অনুমান সত্য প্রমাণ করে বিকেলে শেরিফ চেম্বার্স এলো। শেরিফকে দেখে সে অবাকই হয়েছিল। মা আর চাচার বিষ খাওয়ার সেই ঘটনার সময় শেরিফের সঙ্গে তার পরিচয়। এই লোকই তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল, বাড়িতেও নিয়ে এসেছিল। শেরিফ মানে তার কাছে একটা দুঃস্বপ্ন। সেবার খুব কঠিন সময় গেছে নরমানের, কিন্তু তারপরও শেরিফকে বোকা বানাতে পেরেছিল সে। এবারও তাকে বোকা বানানো যাবে যদি সে ঠান্ডা মাথায় কাজ করতে পারে। চমৎকার ঠান্ডা মাথায় কাজ করল নরমান। শেরিফের সমস্ত প্রশ্নের জবাব দিল ভেবেচিন্তে। তার হাতে মোটেল চাবি তুলে দিল তল্লাশির জন্য। তবে ভয় ছিল মা আবার সেলার থেকে কোনো কারণে চিৎকার করে না ওঠে। কিন্তু মাও বোধ হয় ব্যাপারটা কোনোভাবে টের পেয়ে গিয়েছিল, তাই সে চুপ থেকেছে। অবশ্য শেরিফ তার মাকে খুঁজতেও আসেনি, কারণ তার মা তার কাছে অতীত একটা স্মৃতি, যে 20 বছর আগে মারা গেছে। খুব সহজে নরমান বোকা বানালো শেরিফকে। চেম্বার্স মেয়েটা আর মিল্টন অ্যারবোগাস্ট সম্পর্কে কিছু প্রশ্ন করল। জানতে চাইল ওদের শিকাগো যাওয়ার ব্যাপারে সে কিছু জানে কিনা। না, বলল নরমান। ফোনে যা বলেছে তারই পুনরাবৃত্তি করল সে। একবার ভেবেছিল, বলে মেয়েটা তাকে শিকাগোর একটা হোটেলের কথা বলেছিল, কিন্তু পরক্ষণে নাকচ করে দিয়েছে চিন্তাটা। কারণ বেশি মাতব্বরি করতে গিয়ে আবার কোন গেরোয় আটকে যায় কে জানে। তার জবাবে শেরিফকে সন্তুষ্ট মনে হলো। বাড়ি তল্লাশির জন্য বারবার ক্ষমা চাইল নরমানের কাছে, তারপর চলে গেল। কিন্তু নরমান জানত এখনই তার পরিত্রাণ নেই। শেরিফ নিজ থেকে আসেনি এখানে, কেউ তাকে পাঠিয়েছে। কাল রাতের আগন্তুককে তারাই পাঠিয়েছে। এখন তারা নিজেরাই আসবেই। এসব ভাবতে গিয়ে নরমানের হৃৎপিণ্ড আবার খাঁচার সঙ্গে বাড়ি খেতে শুরু করলো। খুব ইচ্ছে হলো এক দৌড়ে সেলারে ঢুকে মার কোলে মুখ গুজে পড়ে থাকে, কিন্তু তাতে কোনো কাজ হবে না। পালিয়ে গিয়েও লাভ নেই। মাকে এই অবস্থায় ফেলে সে পালাতে পারবে না। তার সামনে এখন একটাই পথ খোলা, যেই আসুক তার মুখোমুখি দাঁড়ানো। একই গল্প সে শোনাবে আগন্তুকদের। তার আশা তারপর কিছুই ঘটবে না। একা অফিসে বসে আছে নরমান বেটস। আলাবামা এবং ইলিনয়ের ট্যুরিস্ট দুজন সকালেই চলে গেছে। এখনো পর্যন্ত নতুন কোনো কাস্টমার আসেনি। এদিকে আকাশে মেঘ জমতে শুরু করেছে। বৃষ্টি শুরু হলে আজ আর নতুন কোনো অতিথির আগমন আশা না করাই ভালো। সুতরাং এখন একমাত্র মদ খাওয়া চলে। বুকের ধুকপুকুনিটা অন্তত কমবে। কাউন্টারের নিচ থেকে মদের বোতল বের করল নরমান। 2 পেগ খাওয়ার পর শরীরটা বেশ চনমনে লাগলো। 3য় গ্লাস ঢালার সময় গাড়িটাকে দেখতে পেল সে। এই গাড়িটা আর 10টা গাড়ির মতো সাধারণ হলেও নরমানের মন বলল তারা এসে পড়েছে। এক চুমুকে ড্রিঙ্কটা সাবার করল সে। একটা পুরুষকে নামতে দেখল দরজা খুলে। খুবই সাধারণ চেহারা। যেরকম আশা করেছিল মোটেও সেরকম নয়। তবে কি আমার ধারণা ভুল, ভাবল নরমান। এই সময় মেয়েটাকে দেখল সে নামতে। সঙ্গে সঙ্গে ভয়ানক চমকে উঠল।
বোতলটা মুখের উপর উপর করলো সে। ঢকঢক করে গিলতে লাগলো মদ। আসলে মেয়েটাকে আড়াল করতে চাইছে ও। কে ওই মেয়ে? ও তো সেই মেয়েটা যাকে সে গত শনিবার কবর দিয়ে এসেছে জলার মধ্যে। সে কি করে ওখান থেকে ফিরে এলো? না না, তা কি করে হয়? মৃত মানুষ কখনো জীবিত হতে পারে? অনিচ্ছা সত্ত্বেও মেয়েটার দিকে আবার তাকালো নরমান। না তো, এই মেয়ে সেই মেয়ে নয়। এর চুল লালচে বাদামি, শরীরের গঠনও অনেক পাতলা, কিন্তু মৃত মেয়েটার সঙ্গে এর চেহারায় অদ্ভুত মিল। সম্ভবত বন্টন হবে। হ্যাঁ, তাই হওয়া স্বাভাবিক। মুহূর্তে দুয়ে দুয়ে চার মিলিয়ে নিল নরমান। জ্যান উইলসন নামের মেয়েটা টাকা চুরি করে পালিয়েছিল। তার পিছু পিছু এসেছিল গোয়েন্দাটা। এখন বোনের খোঁজে এসেছে এই মেয়ে। তার জায়গায় মা হলে এখন কি করত জানে নরমান, কিন্তু সে জীবনেও ওই ঝুঁকি নিতে যাবে না। তৈরি গল্পটাকেই নরমান আবার এদের কাছে উপস্থাপন করবে। ওরা তখন নিশ্চয়ই চলে যাবে, কারণ সে যদি সব কিছু অস্বীকার করে তাহলে কারো বাবার সাধ্য নেই কোনো কিছু প্রমাণ করে। অতএব নো চিন্তা, ডু ফুর্তি। অ্যালকোহলটা বেশ কাজে দিচ্ছে। নরমান শান্তভাবে দাঁড়িয়ে থাকতে পারছে কাউন্টারে। পুরুষ লোকটা তার সামনে এসে দাঁড়াতেই সে জিজ্ঞেস করল, আপনার জন্য কি করতে পারি বলুন? ঘর পাওয়া যাবে? লোকটা বলল। নরমান মাথা দোলালো। যাবে। মেয়েটা এদিকেই আসছে। নরমান এবার নিশ্চিত হলো এই মেয়ে জ্যান উইলসনের বোন না হয়েই যায় না। আপনারা কি? হ্যাঁ, ডবল রুম চাই। কত দিতে হবে? $10। রেজিস্টার খাতাটা লোকটার দিকে ঠেলে দিল নরমান। লোকটা এক মুহূর্ত ইতস্তত করল, তারপর লিখল স্যাম রাইট, ইন্ডিপেন্ডেন্স। নাম এবং ঠিকানা দুটোই ভুয়া, জানে নরমান। মনে মনে হাসল সে। এরা নিজেদেরকে খুব চালাক ভাবছে নাকি? ঠিক আছে, আমিও চলি পাতায় পাতায়। মেয়েটা এক দৃষ্টিতে খাতার দিকে চেয়ে আছে। তার দৃষ্টি অনুসরণ করে নরমান বুঝল পুরুষটার লেখার দিকে নয়, সে অন্য কোনো নামের উপর চোখ বোলাচ্ছে। হয়তো জ্যান উইলসনের নামটাকেই খুঁজছে। সে এবার পুরুষটার হাতে খোঁচা দিল। ব্যাপারটা দেখেও না দেখার ভান করে নরমান বলল, আপনাদের 1 নম্বর ঘরটা দিচ্ছি। কোথায় ওটা? মেয়েটা জিজ্ঞেস করল। নিচতলার শেষ মাথায়। 6 নম্বর রুমটা দেওয়া যায় না? 6 নম্বর রুম? নরমানের মনে পড়ল সে প্রত্যেকের নামের পাশে ঘরের নম্বরও লিখে রাখে। 6 নম্বর রুমে এই মেয়েটার বোন ছিল। এই মেয়ে নিশ্চয়ই সেটা লক্ষ্য করেছে। কিন্তু 6 নম্বর রুমটা ভালো নয়, ফ্যানটা ভাঙা। গরমে আপনাদের থাকতে কষ্ট হবে। কোনো কষ্ট হবে না, আমাদের ফ্যানের দরকার পড়বে না, কারণ বৃষ্টি আসছে, এমনিতেই ঠান্ডা লাগবে। তাছাড়া 6 আমাদের খুব লাকি নম্বর। এই মাসের 6 তারিখে আমাদের বিয়ে হয়েছে কি না? মিথ্যুক শালি, মিথ্যা বলার আর জায়গা পাস না। দাঁতে দাঁত চাপল নরমান, কিন্তু মুখভঙ্গি সম্পূর্ণ স্বাভাবিক রেখে শ্রাগ করল। ও ঠিক আছে, তাহলে 6 নম্বরেই যান। কিবোর্ড থেকে 6 নম্বর রুমের চাবি নিয়ে ওদের পথ দেখিয়ে নিয়ে চলল নরমান। লোকটার হাতে ছোট একটা ব্যাগ, অথচ ব্যাটা বলে কিনা ইন্ডিপেন্ডেন্স থেকে এসেছে। শালা।
নরমান দরজা খুলে দিল। ওরা ভেতরে ঢুকল। আর কিছু লাগবে আপনাদের? জানতে চাইল সে। না, ঠিক আছে, ধন্যবাদ। দরজা ভিজিয়ে দিয়ে নরমান ফিরে এলো অফিসে। কাউন্টারে তালা দিয়ে মদের গ্লাস এবং বোতলটা আবার বের করলো। নিজেকে অভিনন্দন জানাতে ইচ্ছে করছে ওর। একটুও ঘাবড়ায়নি সে। সুতরাং নিজেকে বাহবা দিয়ে একমাত্র গেলা চলে। এক গ্লাস হুইস্কি শেষ করে নরমান ফ্রেম থেকে লাইসেন্সটা সরালো। ওদের কাণ্ড কারখানা দেখার জন্য আগের মতো চোখ রাখল দেয়ালের ফুটোতে। 6 নম্বর রুমের বাথরুমটা ভেসে উঠল চোখের সামনে। বাথরুমে নেই ওরা। বেডরুম থেকে ওদের হাঁটা চলার শব্দ শুনতে পেল নরমান। কি যেন খোঁজাখুঁজি করছে দুজনে। কি খুঁজছে ওরা? আসলে কি খুঁজছি আমরা বলো তো? পুরুষটার গলা এবার মেয়েটা বলল। যে কোনো কিছু যেটা ওনার চোখ এড়িয়ে গেছে। ক্রাইম ল্যাবরেটরির গল্প তো জানেনি। দাঁত বের করে নিঃশব্দে হাসল নরমান। এইবার বাছারা ধরা পড়ে গেছ। স্বামীকে কেউ কখনো আপনি করে বলে? সবসময় কোনো ছোটখাটো ক্লু থেকেই। পুরুষকণ্ঠ আবার বলল, কিন্তু আমরা তো আর ডিটেকটিভ নই। আমার মনে হয় ওর সঙ্গে সরাসরি কথা বলাই ভালো। ভয়টয় দেখিয়ে। নরমান আবারও হাসল। আমাকে ভয় দেখাবে? কি পাবে ওই ঘরে? কিচ্ছু না, একগোছা চুল পর্যন্ত না। মেয়েটার কণ্ঠ এবার কাছে এলো। বুঝলেন? কোনো ক্লু খুঁজে পেলেই হয়। ওকে ডর দেখিয়ে আমরা ওর পেট থেকে কথা বের করব। মেয়েটা এখন বাথরুমের দিকে আসছে, সঙ্গে পুরুষটা। এমন কোনো প্রমাণ যা দেখলে শেরিফের টনক নড়বে, বলল সে। ওদেরকে এবার দেখতে পেল নরমান। পুরুষটা দাঁড়ালো বাথরুমের দরজার গায়ে। মেয়েটা সিঙ্ক পরীক্ষা করতে লাগলো। দেখছেন সব কেমন ঝকঝকে তকতকে, বলল সে। সামনে পা বাড়ালো সে। অদৃশ্য হয়ে গেল নরমানের চোখের সামনে থেকে। শাওয়ারের পর্দা সরানোর শব্দ শুনল নরমান। মাগি, মনে মনে গালাগাল শুরু করলো সে। ওখানে গিয়ে কোন কচু পাবি? না, কিচ্ছু নেই। গলা ফাটিয়ে হাসতে ইচ্ছে করলো নরমানের। আমি কি এতই গাধা যে তোদের জন্য ওখানে ক্লু সাজিয়ে রাখবো? মনে মনে বলল সে। মেয়েটার হতাশ চেহারা দেখতে খুব ইচ্ছে করছে ওর। আগ্রহ নিয়ে অপেক্ষা করতে লাগলো কখন সে ওখান থেকে বেরিয়ে আসে। কিন্তু মেয়েটা বেরোলো না। বদলে নরমান দুম দুম একটা আওয়াজ শুনতে পেল। কি করছো তুমি ওখানে? পুরুষটা বলল। সত্যিই তো। অবাক হলো নরমান। কি করছে সে এতক্ষণ ওখানে? দেখছি স্টলটার পেছনে কিছু আছে কিনা স্যাম। এই দেখুন আমি কি পেয়েছি। উল্লসিত চিৎকার ভেসে এলো মেয়েটার। মেয়েটা আবার উদয় হলো নরমানের সামনে। উত্তেজিত দেখাচ্ছে, হাত মুঠো করা। কি পেয়েছে ও? টেনশন অনুভব করলো নরমান। স্যাম, একটা কানের দুল, মেরির কানের দুল। তুমি ঠিক জানো? অসম্ভব, মনে মনে চিৎকার করে উঠল নরমান। এ হতেই পারে না। অবশ্যই, গত বছর আমি নিজে ওর জন্মদিনে এই দুলটা ওকে দিয়েছিলাম। ডালাসের একটা দোকানে অর্ডার দিয়ে ওর জন্য এটা বানাই আমি। পুরুষটা আলোর নিচে দাঁড়িয়ে দুলটা দেখতে লাগলো।
মেয়েটা কথা বলেই যেতে লাগলো। গোসল করার সময় সম্ভবত ওটা ছিটকে স্টলের পেছনে পড়ে গিয়েছিল, তাই না? লোকটাকে চুপ করে থাকতে দেখে মেয়েটা একটু অবাক হলো। কি হয়েছে স্যাম? আমার মন হচ্ছে খারাপ কিছু একটা হয়েছে লীলা। এই জায়গাটা দেখো, মনে হচ্ছে রক্ত শুকিয়ে আছে। ওহ নো! হ্যাঁ লীলা, তুমি যা ভাবছো ঠিক তাই। মেয়েটা কাপা গলায় বলল, স্যাম, যে করেই হোক ওই বাড়িতে আমাদের ঢুকতেই হবে। কিন্তু ও কাজটা তো শেরিফ করবেন লীলা। শেরিফ আমাদের কথা মোটেও বিশ্বাস করবেন না, এমনকি এই দুলটা দেখালেও না। তিনি বলবেন গোসল করার সময় মেরি নির্ঘাত পা পিছলে পড়ে গিয়েছিল, তখন ওটা তার কান থেকে ছিটকে যায়। হয়তো সেরকমই কিছু একটা হয়েছে। আপনি তা বিশ্বাস করেন স্যাম? বলুন করেন। না লীলা, আমি বিশ্বাস করি না। দীর্ঘশ্বাস ছাড়ল পুরুষটা। কিন্তু এতেই প্রমাণ হয় না যে নরম্যান বেটস মেরির কিছু করেছে। তার বিরুদ্ধে যা করার শেরিফই করতে পারেন, কিন্তু তিনি তা করবেন না। উত্তেজিত হয়ে উঠল মেয়েটি। আমি জানি আমাদের মুখের কথায় তিনি কিছুই করবেন না। আমাদের এমন কোনো প্রমাণ সংগ্রহ করতে হবে যাতে তিনি সত্যি কোনো অ্যাকশন নিতে বাধ্য হন। ওই বাড়িতে গিয়ে ঢুকি চলুন। আমার নিশ্চিত ধারণা ওখানে তেমন কিছু পাবই। কিন্তু এই কাজটা তো খুবই বিপজ্জনক। তাহলে চলুন নরম্যান বেটসের কাছে যাই, তাকে এটা দেখাই। চাপ দিয়ে হয়তো ওর মুখ খোলাতে পারবো। নরম্যানের কাছে এটা নিয়ে যাওয়া যায়, কিন্তু সে এই ব্যাপারটার সাথে সত্যি জড়িত থাকলে সে কিছু স্বীকার করবে ভেবেছ? তার চেয়ে এই মুহূর্তে শেরিফের কাছে যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। কিন্তু নরম্যান যদি কিছু সন্দেহ করে বসে, তাহলে তো সে পালাবে। ও কিছুই সন্দেহ করবে না। কিন্তু তোমার যখন অত চিন্তা, তাহলে এসো এখান থেকে শেরিফের কাছে একটা ফোন করি। ফোনটা লোকটার অফিসে, সে আমাদের সব কথা শুনে ফেলবে। একটু থামলো মেয়েটি, তারপর বলল, তার চেয়ে একটা কাজ করা যায় স্যাম। আমি বরং শেরিফের কাছে যাই, আপনি এখানে থাকুন, নরম্যানের সঙ্গে কথা বলুন। ওকে চেপে ধরব? না না, এমনি সাধারণ কথাবার্তা বলুন। আমি ওষুধ কিনতে যাচ্ছি, কিংবা এরকম যা হোক একটা কিছু বানিয়ে বলবেন ওকে, যাতে সে কিছু সন্দেহ করতে না পারে। ঠিক আছে, দুলটা আমাকে দিন স্যাম। আস্তে আস্তে কণ্ঠ দুটো অস্পষ্ট হয়ে এলো। ওরা কথা বলতে বলতে অন্য ঘরে চলে গেল। প্রচণ্ড চিন্তিত হয়ে পড়ল নরম্যান। মেয়েটা নিশ্চিতভাবেই শেরিফের কাছে যাচ্ছে। তাকে ঠেকানোর ক্ষমতা তার নেই। মা যদি এখন এখানে থাকতো, তাহলে সে ওকে ঠেকাতে পারত। শুধু ওকেই নয়, একসঙ্গে ওদের দুজনকেই। কিন্তু মা এখানে নেই। সে নিজ হাতে মাকে ফ্রুট সেলারে তালা মেরে রেখেছে। মেয়েটা যদি শেরিফকে রক্তমাখা দুলটা দেখায়, তাহলে শেরিফ নিশ্চয়ই আবার আসবেন। মাকে তিনি খুঁজে না পেলেও তার মাথায় অন্য কোনো চিন্তা আসতে পারে। 20 বছর ধরে তিনি যা সন্দেহ করেননি, এবার সেই সন্দেহ করে বসতে পারেন। এতদিন যে ভয়টা দুঃস্বপ্নের মতো তাড়িয়ে বেরিয়েছে, শেরিফ হয়তো সেই কাজটাই করতে পারেন। চাচা জো মার্ক যে রাতে মারা গিয়েছিল,
সেই রাতে আসলে কি ঘটেছিল সেটা তিনি বের করে ফেলতে পারেন। তার চেয়েও ভয়াবহ ব্যাপার, শেরিফ কিছু একটা সন্দেহ করে যদি ফেয়ারভেলের গোরস্থানে যান এবং মার কবর খোঁড়েন, তাহলেই সব গোপনীয়তা ফাঁস হয়ে যাবে। শূন্য কবর দেখেই তিনি যা বোঝার বুঝে নেবেন। সবাই জেনে যাবে নরমা মারা যাননি, তাকে তার ছেলে 20 বছর ধরে লোকচক্ষুর অন্তরালে লুকিয়ে রেখেছে।